Welcome to IMAX, the world's most immersive movie experience. Powered by a combination of the most advanced technology, we'll take you from the edge of your seat to the edge of reality. Enjoy crystal clear images and colors so intense they will take your breath away in specially designed theaters that bring you closer to the movies you love. Huge panoramic screens that allow you to escape into your favorite movie scenes. And immersive sound that will surround you from here, here, and here. We can take you from a pin drop to the thunder of a jet engine. So, sit back and get ready to enjoy an unparalleled movie experience. IMAX. Never compromise. Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। দাদা, আরে ও দাদা, বলছি হেরো ভাঙার মাঠে যাবেন? আমার কথাটা শুনি টেকারের চালকটি কেমন যেন অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে থাকে। ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি আবার বললাম, আরে ও দাদা, কি হলো, কি দেখছেন? আপনি হেরো ভাঙাতে কি করতে যাবেন? সেটা তো আমি আপনাকে বলতে রাজি নই। আপনি টেকার নিয়ে ওইদিকে যাবেন কি বলুন। অদ্ভুতভাবে লোকটি মাথা নাড়ে যে সে যাবে না ওইদিকে। চিন্তার বিষয়, হেড অফিস থেকে আমার পোস্টিং ফেলেছে বাদামতলার গ্রামে, তবে সেটা কোথায় তাও তো আমি জানি না। ঘড়ির কাঁটায় 3:30 বাজে। আরে হেরো ভাঙার মাঠে আরো কিছু ড্রাইভারকে জিজ্ঞাসাও করলাম, তারা কেউ ওই দিকে যেতে চায় না, বেশি ভাড়া দিলেও না। ব্যাপারটা কি? এদিকে কেষ্টবাবু ফোনই ধরছেন না। জ্বালাতনে পড়লাম। অনেক কষ্টে একটা বাস পেয়ে গেলাম। এদিকে বড় একটা বাসও চলে না, তবে মা মনসামার কৃপায় একটা বাস পেয়ে গেলাম। কিন্তু সেই বাস জামিনী রোড অব্দি যাবে। বাসের সিটে গিয়ে বসলাম। আমার পাশের সিটে একজন ভদ্রলোক বসেছিল। তাকে জিজ্ঞাসা করতেই সে বলল, জামিনী রোড থেকে তো হেরো ভাঙার মাঠ আরো 8 কিলোমিটার দূরে। চিন্তায় পড়লাম মশাই।
ওখান থেকে যাব কিভাবে? এদিকে তো আমি কিছুই চিনি না। তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়, মানে বাঘাযতীনে থাকি। হেরোভাঙাতে, মানে ওই বাদামতলায় আমার পোস্টিং পড়েছে। হ্যাঁ, হেরোভাঙাতে? হ্যাঁ, কেন? মশাই, ওই জায়গাটাকে নিয়ে অনেক আর্টিকেল বেরিয়েছে। ও ভয়ানক জায়গা, বাবরে। আর কোনো জায়গা পেল না, আপনাকে ওখানেই পোস্টিং পড়তে হলো। মশাই, একটু বিশদভাবে খুলে বলবেন আর্টিকেলে কি বেরিয়েছিল? আমি যতটা শুনেছি তাই আপনাকে বলছি। ওই হেরোভাঙার মাঠে গত 8 মাসে 24 জন মানুষ নৃশংসভাবে মারা পড়েছে। পুলিশ তদন্ত করে দেখেছে, যারা যারা মরেছে তাদের প্রত্যেকের বডি পাওয়া গিয়েছে, শুধু তাদের মুন্ডুটা পাওয়া যায়নি। পুলিশ সন্দেহ করছে যে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। তবে তারা আরও আশ্চর্য হয়ে যাচ্ছে, যাদের বডি পাওয়া গিয়েছে তাদের কাটা মুন্ডুগুলো পাওয়া যায়নি। আশেপাশে অনেক তল্লাশি করেছে, কিন্তু তারা কিছুই আবিষ্কার করতে পারেনি। ওই গ্রামের দিকে একটা অসঙ্গতির তথ্যও তারা শুনেছে, যে বছর 30 কি 35 বছরের একটি মেয়েকে অনেকেই হেরোভাঙার মাঠের দিকে ঘুরতে দেখেছে। তবে পুলিশ এটা বিশ্বাস করেনি, গুজব বলে কাটিয়ে দিয়েছে। কথাগুলো শুনে হাত পা কেঁপে উঠেছিল আমার। হেরোভাঙা তাহলে ভীষণ সাংঘাতিক জায়গা। ইতিমধ্যে বাস যামিনী রোডের ধারে এসে থেমে গেল। সবাই একে একে বাস থেকে নেমে গেল। ওই ভদ্রলোক ও আমি একসাথে নামলাম। তাকে বললাম, মশাই, আমার তো কিছু করার নেই। হেড অফিস থেকে পোস্টিং দিয়েছে, মানে যেতে তো হবেই। সে তো ঠিক, তবে একটু সাবধানে থাকবেন। সন্ধে হয়ে এলো, রাস্তাটা কিন্তু ভালো নয়। বলে সে হন হন করে সেখান থেকে চলে গেল। পকেট থেকে ফোনটা বার করে কেষ্টবাবুকে আবার ফোন করলাম। এদিকে নেটওয়ার্কেরও বিশাল সমস্যা দেখছি। টাওয়ার নেই একটাও। অনেক কষ্টে প্রায় 50-60 বার কল কাট হবার পর অবশেষে ফোন ঢুকলো এবং কেষ্টবাবু ফোন ধরল। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো কেষ্টবাবু, আমি পার্থ দাস বলছি। হেড অফিস থেকে পাঠিয়েছে আমাকে। বাদামতলায় পোস্টমাস্টারের পোস্টিং পড়েছে আমার। হেড অফিস থেকে জানানো হয়েছে যে আপনি নাকি পোস্ট অফিসের একজন কর্মচারী, তাই আপনার সাথে যোগাযোগ করতে বলল। বলেন স্যার, বলেন, আপনি কোথায় আছেন? আমি আমি এই জামনি রোডের সামনে যে বড় ধান ক্ষেত্রে আছে না, ওইখানে আছি। একটু তাড়াতাড়ি আসুন না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। কোনো চিন্তা নেই স্যার, আমি যাচ্ছি। তবে আপনি ওখানেই থাকবেন, কোথাও যাবেন না কিন্তু। এই বলে কেষ্টবাবু ফোনটা কেটে দিল। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম 5:30। চারিদিক অন্ধকার হয়ে এসেছে, তার উপর কি ভীষণ ঠান্ডা পড়েছে। আস্তে আস্তে চারিদিক যেন কুয়াশায় ঘিরে ফেলছে। কখন যে লোকটা আসবে কে জানে। পকেট থেকে সিগারেট আর দেশলাই বাক্স বার করলাম। তারপর সেখান থেকে সিগারেট নিয়ে ধরালাম। এটাই এখন আমার ভরসা। পাক্কা 40 মিনিট পর দেখলাম দুটো লোক পা ভ্যান নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। প্রথমে ভেবেছিলাম ডাকাত নয় তো। পরে যখন স্যার স্যার বলে ডাকলো, তখন বুঝলাম ডাকাত নয়। ভ্যানটা আমার সামনে এনে কেষ্টবাবু বললেন, আরে উঠে পড়ুন স্যার, উঠে পড়েন। এই অনেক কষ্টে এইবারটা কানুকে এনেছি। আপনি একটু সকাল সকাল আসতে পারলেন না? আমি ভ্যানে উঠে বসে প্রশ্ন ছুড়ে দিলাম, কি করব, দেরি হয়ে গেল। আপনাকে আমি কাল থেকে ফোন করছি, একবার ফোনটা ধরবেন না? আরে স্যার, অচেনা নাম্বারে আমি খুব একটা ফোন ধরি না। ওরে বেটা কানু, তাড়াতাড়ি চল না হতভাগা। কানু হঠাৎ কাঁপা কাঁপা গলায় বলল, কৃষ্ণদা, সন্ধে হয়ে এসেছে যে, সামনে হেরোভাঙার মাঠ। আমার চালাতে ভয় লাগছে গো। চুপ কর হারাম জাদা, সাথে স্যার রয়েছে।
আর সাথে আমি আছি তো, তুই হালকায় নিচ্ছিস নাকি? শুধু তুই বেটা তাড়াতাড়ি প্যাডেল মার বুঝলি? বেশ বুঝলাম, বাসে বসে থাকা সেই ভদ্রলোকের কাছে যা শুনেছি তা মিথ্যা নয়। হেরোভাঙার মাঠ তাহলে ভালো জায়গা নয়। বুকটা ধকধক করছে এবার। এদিকে কেন গাড়ি আসে না সেটাও হাড়ে হাড়ে বুঝতে পারছি এবার। কেষ্টবাবুকে দেখে মনে হলো তিনি মনে মনে ভয় পাচ্ছেন, তবে সেটা সামনে প্রকাশ করছেন না। তার বয়স আন্দাজ 35-40 হবে। অন্ধকারে মুখটা খুব একটা ভালো দেখতে পেলাম না তার। হ্যাঁ স্যার, আপনি ভয় পাচ্ছেন নাকি? ভয় পাবেন না স্যার, আমি আছি তো। আপনি কি আমাকে হালকায় নিচ্ছেন? আমার নাম কেষ্টচরণ পাল, এই লোকে ভালোবেসে কেষ্ট বলে। স্যার বলছিলাম, আপনার নামটা কি স্যার? আপনাকে তো বললাম আমার নাম পার্থ দাস, বাঘাযতীনে থাকি। বলছি, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? কি আছে ও হেরোভাঙার মাঠে? কিছু নেই স্যার, কিছু নেই। কি আর থাকবে? তত সব মিথ্যা গুজব রটানো হচ্ছে স্যার এই জায়গাটার ব্যাপারে, বুঝলেন কি না? মনে মনে ভাবলাম কেষ্টবাবু ঠিকই বলেছেন। অবশ্য গ্রাম বাংলা এলাকায় এইসব অদ্ভুত অলৌকিক থাকাটাও স্বাভাবিক। পকেট থেকে আবার একটা সিগারেট বার করলাম, তারপর দেশলাই কাঠি জ্বালিয়ে সিগারেট ধরিয়ে অনেকক্ষণ ধরে ধোঁয়া টানতে লাগলাম। তারপর সেই ধোঁয়া রোয়ে শোয়ে নাক মুখ দিয়ে ছাড়তে লাগলাম। গাড়ি চলল প্রায় আধা ঘন্টা মতো। হঠাৎ ঘটাং করে একটা আওয়াজ হলো। কি হলো রে কানু? চেন পড়ে গিয়েছে কেষ্টদা। কি বলছিস তুই? এই শালা চেন এখনই পড়তে হলো? চেন পড়ে গিয়েছে তাতে অবাক হবার কি আছে? চেন তুলে নিন। দাঁড়ান, আমি টর্চ লাইট বার করি। পিট ব্যাগটা নামিয়ে তার মধ্যে থেকে টর্চ লাইট বার করলাম। নিন, চেনটা তুলে নিন। গ্রামের রাস্তা স্বভাবতই জনমানবহীন, তবে এত নির্জন ঘন এই জায়গাটা যে সত্যি বলতে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তার উপর চারিদিকে ভীষণ জমাট বাঁধা কুয়াশা, আর তার সাথে হাড় হিম করা ঠান্ডা। চোখ যেদিকে পড়ে সেদিকে খালি ধু ধু মাঠ আর জঙ্গল। কি অদ্ভুত জায়গা! মনে হয় এখানে কোনো জীবিত প্রাণী বাসই করে না। ও কেষ্টদা, চেন টানা তুলতে পারছি না। কানু, 6:30 বেজে গিয়েছে রে, মৃত্যু আজ নিশ্চিত। স্পষ্টতই দেখলাম তারা ভীষণ ভয় পাচ্ছে। হেরোভাঙার মাঠে কি তাহলে চলে এলাম? কেষ্টবাবু আমার কাছে কি গোপন করার চেষ্টা করছে? হ্যাঁ, বলছি কেষ্টবাবু, এইটাই কি হেরোভাঙার মাঠ? না স্যার, এটা দত্তপুকুরের আবাদ। আপনি এত ঠকঠক করে কাঁপছেন কেন? হ্যাঁ, ঠান্ডা, খুব ঠান্ডা তো। এই কানু, কানু হলো। হঠাৎ সেই নির্জনতা ভেদ করে আচমকা আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে কোথায় থেকে একটা বিকট অট্টহাসি জেগে উঠল। সেই হাসির মধ্যে স্বাভাবিক মানুষই উল্লেখ নেই। খ্যানখ্যানে হাসি, তবে ভীষণ ভয়ঙ্কর। কোথায় থেকে যে হাসি আসছে তা বোঝা যাচ্ছে না, তবে অনুমান করলাম যে হাসছে সে আমাদের আশেপাশেই আছে। কেষ্টবাবু ও কানু থর থর করে কাঁপতে লাগলো। আচমকা আরো একটা অদ্ভুত জিনিস ঘটল। দূরের কোনো একটা গাছ মনে হয় মরমর করে ভেঙে পড়ল। স্যার, কানু চেন তুলে নিয়েছে, তাড়াতাড়ি উঠে পড়ুন। আর শুনুন, শক্ত করে ধরে থাকবেন কিন্তু। না না না, এখন আপনার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। কানু তাড়াতাড়ি চালা বাবা,
আর শোন, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, গাড়ি বাঁ দিক দিয়ে গোবিন্দপুরের রাস্তাটা ধর, বুঝলি? আর তাড়াতাড়ি কর। বেশ বুঝলাম। কৃষ্ণবাবু রীতিমতো সিরিয়াস হয়ে উঠেছে। আমি আর বাক্যবায় না করে গাড়িতে উঠে বসে পড়লাম। ততক্ষণে সেই অট্টহাসি থেমে গিয়েছে। কোথায় থেকে যেন একটা শিয়াল ডেকে উঠল। গাড়ি হাওয়ার বেগে চলল। এত জোরে গাড়িটা যাচ্ছে যে পাশের গাছপালা অবধি নজরে পড়ছে না। বাঁদিকে রাস্তা ধরতেই মনে হলো আমাদের পেছনে পেছনে কে যেন ছুটে আসছে, এবং সেই অন্ধকার ভেদ করে শোনা গেল একটা মেয়েলি কণ্ঠস্বর। দাঁড়া দাঁড়া, তোদের মুক্তি নেই, মুক্তি নেই তোদের। মুন্ড চাই, তোদের মুন্ড চাই। কোথায় যাচ্ছিস? কানু, জোরে চালা, ওরে কানু, জোরে চালা। চাকা ফেটে গিয়েছে কেষ্টদা, গাড়ি আর যাচ্ছে না, আমরা আজ আর বেঁচে ফিরবো না। তোর থামাবি না গাড়ি? তুই হালকায় নিচ্ছিস নাকি? কানু, যতক্ষণ গাড়িতে আছি বেঁচে থাকবো, না হলে শেষ। চালা, জোরে চালা কানু। হঠাৎ একটা ছায়া মূর্তি আমাদের গাড়ির পিছন পিছন ছুটে আসছে মনে হলো। তারপর নিমেষে কোথায় যেন মিলিয়ে গেল। কিছুক্ষণ যাবার পর গাড়ি সজোরে প্রকাণ্ড একটা বট গাছের গায়ে গিয়ে ধাক্কা মারল। কিন্তু আমাদের চোট লাগলো না বা পড়ে গেলাম না। কেষ্টবাবু দম নিতে নিতে বলল, মনে হয় বেঁচে গেছি। উফ, দম বার হয়ে গেল। কেষ্টদা, আমি আর কোনোদিন তোমার সাথে কোথাও যাব না, এই বলে দিলুম। আমি ততক্ষণে থ হয়ে গিয়েছিলাম এই কাণ্ড দেখে। মুখ তুলে কেষ্টবাবুকে জিজ্ঞাসা করলাম, অবিশ্বাস্য দৃশ্য। আচ্ছা কেষ্টবাবু, ওই মেয়েটা কে? ও চিৎকার করছিল কেন? সব বলছি আপনাকে স্যার, আগে আপনি চলুন আমার বাড়িতে। বাড়িতে? বাড়িতে কেন? পোস্ট অফিসটা কোথায়? আপনি ওখানে যাবেন? হ্যাঁ, এ তো অবাক হবার কি আছে? আপনি মারা পড়বেন স্যার, নিঘাত মারা পড়বেন। পোস্ট অফিসটা কোথায় আপনি জানেন? কোথায়? হেরো ভাঙার মাঠের আগে। দিনের বেলায় ওখানে যাওয়া বিপজ্জনক। আর আপনি কি না? তাহলে আমি কাজ করব কিভাবে? আরে, কোয়ার্টারের চাবি তো আমার কাছে আছে। সকালবেলা করে আমরা তিনজন আসবো, তারপর সেখানে পোস্ট অফিসের যাবতীয় কাজ করব। পোস্ট অফিসে এতদিন জমে থাকা যেসব চিঠিগুলো আছে সেগুলো আমরা সমস্ত জায়গায় দিয়ে আসবো। আবার এসে বিকেলের মধ্যে পোস্ট অফিস বন্ধ করে দেব, ঝামেলা মিটে যাবে। বুদ্ধিটা খারাপ দেননি কেষ্টবাবু, তবে আমি একটু অন্য ধরনের ছেলে। ভূত প্রেত আমি বিশ্বাস করি, তবে মনের মধ্যে একটা অ্যাডভেঞ্চার জন্মায় যখন এইরকম কোনো পাণ্ডব বর্জিত জায়গায় আসি। চোখের সামনে বা অনুভব করতে ভালোবাসি। এই বুঝি কেউ এসে পাশে দাঁড়িয়েছে, কেউ হাত নেড়ে ডাকছে। মনের মধ্যে ইচ্ছে জাগলো, যদি আমি কোয়ার্টারে থাকি তাহলে আমি সব সময় ওই অ্যাডভেঞ্চারটা পাবো। ওই অলৌকিক ব্যাপার ট্যাপারগুলো ঘটবে যেটা আমার ভালো লাগবে, এবং আমি সেখানে স্বয়ং উপস্থিত থাকবো। মুন্ডু কাটা অত সহজ নয়। বললাম, ঠিক আছে, আপাতত চলুন না কোয়ার্টারের দিকে। কোয়ার্টারে? আজ এখন এই এত রাতে? তাতে কি আছে, কতই বা রাত হয়েছে, সবে তো সন্ধে 7টা। যা বলছি তাই শুনুন, চলুন। কেষ্টবাবু আর কিছু বললেন না। পায়ে পায়ে এগিয়ে গেলাম পোস্ট অফিসের দিকে। যেতে 15 মিনিট সময় লাগলো। সামনে আমি আর কেষ্টবাবু, আর আমাদের পিছনে কানু মুখ ভার করে তার ভ্যানটাকে টানতে টানতে নিয়ে আসছে। পোস্ট অফিসের সামনে যখন এলাম তখন দেখলাম সাধারণ অন্ধকারাচ্ছন্ন একটা ভাঙা বাড়ি, যার উপরে ঝুলছে একটা ভগ্ন সাইনবোর্ড। বেশ বোঝা গেল এখানে অনেক দিন যাবৎ কোনো হয়তো পোস্টমাস্টার আসেনি। তবে এত উদ্ঘাট কেন? কারণটা জানতে আমি কেষ্টবাবুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করি।
উনি বললেন, স্যার লাস্ট পোস্ট অফিসের দরজা খোলা হয়েছিল আজ থেকে 3 বছর আগে। নবকুমার সরকার বলে একজন পোস্টমাস্টার এসেছিল এইখানে। তবে সে যেদিন এসেছে ঠিক তার পরের দিনই নবকুমারের বডি পাওয়া গিয়েছিল ধানবাগানে। মুন্ডুটা আর পাওয়া যায়নি স্যার। এই পোস্ট অফিসের একদম পিছনের দিকে, মানে ঠিক ওই 5-7 মিনিট দূরেই হেরোভাঙার মাঠ আর জঙ্গল। আমরা আজ যে রাস্তা ধরে এসেছি সেটা একটা অন্য রাস্তা, আর যে রাস্তাতে আপনি কাজ ভেঙে পড়ার শব্দ শুনলেন ওটাই হেরোভাঙার আসল রাস্তা। ওই দেখতে পাচ্ছেন স্যার, অন্ধকার তো তাই ভালোভাবে দেখতে পাচ্ছেন না। আপনি এখানে দয়া করে থাকবেন না স্যার। গ্রামের লোকেদের গত কয়েক বছরের চিঠি জমে আছে। এখানে নবকুমারের মৃত্যু শুনে অনেক পোস্টমাস্টার ভয়ে এখানে আসে না, তাতে চাকরি ছেড়ে যায় যাক। কিন্তু আপনি এখানে এসেছেন সাহস করে। হ্যাঁ, চিন্তা করো, আমাকে তো বলা হয়েছে এই জায়গাটা খুবই ভালো। মিথ্যা বলেছে স্যার, এই জায়গাটা সত্যিই খুব খারাপ। আপনার কাছে লুকিয়ে তো কোনো লাভ নেই, বেকার লুকানো। কেষ্টবাবু, আপনারা এইরকম ভয় ভয়ে আর কতদিন থাকবেন? হ্যাঁ, একে অপরের পাশে এসে লড়াই করুন। হাত পা গুটিয়ে বসে থাকলে তো একটার পর একটা মৃত্যু হতে থাকবে। আর আপনারা এটাতে ভূতি বা মানছেন কেন? এ তো কোনো সাইকো কিলার হতে পারে, যে কিনা সব ধরনের কণ্ঠ করতে পারে, যে একটু মাথায় ছিট আছে এইরকম। না স্যার, না, এটা হতেই পারে না। পুলিশ কত তল্লাশি করেছে জানেন? সাইকো কিলার যদি সত্যি হতো কবে এসে ধরা পড়েছে তো। ওই হেরোভাঙার মাঠের জঙ্গলে যে ঢুকেছে সে প্রাণে আর ফেরেনি স্যার। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আমাদের বিশ্বাসটাকে ভাঙতে চেষ্টা করবেন না। কারণ আপনারা থাকেন কলকাতায়, সেখানে সন্ধে হলে হাজার আলোর কিরণ, গ্রামবাসের ঘর ঘরানি, সিনেমা থিয়েটারের মাঝরাত পর্যন্ত উৎসাহশীল। আর ওই সামনের দিকে তাকিয়ে দেখুন স্যার, ওখানে আছে শুধুই অন্ধকার, পদে পদে ভয়, শুধু ভয়, দারিদ্র আর অশিক্ষা, অসুখ বিসুখ আর প্রাকৃতিক বিপর্যয়, হিংস্র জানোয়ার আর বিষাক্ত সাপ। মৃত্যু যেন সবসময় ওত পেতে বসেই আছে স্যার। এখানে বেঁচে থাকার প্রতিটা মুহূর্তই মৃত্যুর সঙ্গে লড়াই করার জন্য আমাদের খরচ করতে হয় স্যার। এই অন্ধকার গ্রামই তার আশ্রয়। আর এই সমস্যার মোকাবিলা করা বোধ হয় আমাদের সাধ্যের বাইরে। তার সাথে পেরে উঠবো না স্যার আমরা। কি করছে এসব তা কিছু আন্দাজ করতে পেরেছেন? আমরা সবাই জানি বা আমাদের বিশ্বাস ওই হেরোভাঙায় কোনো ডাইনির বাস রয়েছে, যে কিনা এই নির্মম হত্যাগুলো করছে। সে কেন করছে, কি কারণে করছে সেটা জানতে পারেননি? যতটা জানি বলছি। ওই হেরোভাঙার মাঠে আগে এত ঝোপ জঙ্গল ছিল না স্যার। বছর 5-এর মধ্যে জঙ্গলে আগাছায় ভরে গিয়েছে। আগে ওখানে বনবিবির মেলা বসতো। ওই জায়গাটা ছিল আমাদের গ্রামের মোড়ল পঞ্চানন হালদারের। উনি বেঁচে থাকতে ওনার মুখে থেকে শুনেছিলাম। উনি বেঁচে থাকতে মানে? উনি কি মারা গিয়েছে স্যার। নিশির ডাক টেনে নিয়ে গিয়েছে ওই জঙ্গলে। নিশির ডাক? সেটা আবার কি? সাধারণত স্যার গভীর রাতে জিন, ভূত, অশুভ আত্মা, আপনার পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে আপনার নাম ধরে ডাকাকে বোঝায় নিশির ডাক। ওনাকে ডাকলো কেন? চিত্রা বলে একটা মেয়ে তার পাগল স্বামীকে নিয়ে এখানে থাকতো। চিত্রার স্বামী অকর্মণ্য, তাই চিত্রা ভিক্ষা করে খেত। বয়স বেশি না তার, এই 30-35 হবে। পঞ্চানন ছিলেন দিল খোলা মনের মানুষ। সে চিত্রাকে ওখানে থাকতে দিল এবং বলল, শোন চিত্রা, যতদিন না এই হেরোভাঙার মাঠে নতুন কোনো স্কুল হচ্ছে ততদিন তুই এখানে থাকবি, বুঝেছিস? তবে স্কুল স্থাপিত হওয়ার সময় তোকে এখান থেকে চলে যেতে হবে কিন্তু, এবং অন্য কোনো জায়গায় গিয়ে থাকতে হবে, বুঝেছিস? রাজি থাকলে বল। নিশ্চয় কর্তাবাবু, আমি তখন ঠিক একটা ব্যবস্থা করে নেব। চিত্রা মেয়ে হিসাবে খুব লোভী ছিল স্যার। ভিক্ষা করার সাথে সাথে সে চুরিও করত। 2-একবার ধরাও পড়েছে, উদ্দুমাদুম মারও খেয়েছে। তাও ওর স্বভাব পাল্টায়নি, পশুর চামড়া যেন গায়ে। তার সাথে জাদুকরি বা অতিমানবিক ক্ষমতা নিয়ে চর্চা করতো সে। অনেক কিছুর মন্ত্রতন্ত্র সে জানতো। কার কাছে শিখেছে তা জানি না স্যার। তবে কারোর যদি পা কেটে যায় বা প্রহার হয়
তখন কেউ যদি ওর সামনে দিয়ে যায় তবে সে মন্ত্রপাঠ করে সেই ঘা বা কাটা জায়গা স্থানটা খেয়ে ফেলে। ফলে সেই ঘা বা কাটা আর জীবনেও সারবে না। অবাস্তব হলেও এটাই সত্যি স্যার। এইভাবে আরো কিছু মাস কেটে গেল। প্রাইমারি স্কুল নির্মাণ হবে এবার। মোড়ল মশাই তাকে ঘরটা ছেড়ে দিতে বলল, তার কারণ ওই গ্রামে স্কুল হওয়াটা খুব দরকার। কিন্তু চিত্রা ওই জায়গাটা তখন ছাড়তে চাইলো না। বলতে গেলে এক ধরনের জিদি টাইপের মেয়ে যাকে বলে। মোড়ল মশাই রেগে গেলেন, অনেকবার কাকুতি মিনতি করলেন। তারপর যখন শুনলো না, তখন লোক লাগিয়ে চিত্রার ঘর বাড়ি ভেঙে চুরে চুরমার করে দিল এবং তাকে আর তার স্বামীকে গ্রাম থেকে বিদায় করে দিল। তারপর আর চিত্রাকে দেখতে পাওয়া যায়নি। মার্চের শেষের দিকে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল স্যার ওই হরিণখালির মাঠের মেলাতে। সে তখন উন্মাদ হয়ে গিয়েছে। স্বামীও কিছুদিন আগে মারা গিয়েছে। সবাই এখন চিত্রাকে চিত্রা পাগলি বলে ডাকে। এরপর ওকে আর দেখা যায়নি। স্কুল তৈরির কাজ হচ্ছে, একতলা প্রায় তোলা হয়ে গিয়েছে। ঠিক সেই সময় মানুষগুলো মরতে শুরু করেছে স্যার। এমনকি ছোট ছোট বাচ্চাদের বডিও পাওয়া গিয়েছে। ভয়ে গ্রামের লোকেরা শিউরে উঠেছিল। সকলার বিশ্বাস চিত্রা পাগলি মরে গিয়ে ডাইনি হয়ে এসব চব্য করছে। আর যখন মোড়ল মশাই মারা গেল, তখন গ্রামের সমস্ত লোকের ভয় আর বিশ্বাস দুটোই তীব্র হলো। মোড়ল মশাই মারা যাওয়ার পরে ওই স্কুল আর তৈরি হয়নি। তারপর ওখানে মেলাও বন্ধ হয়ে যায়, জায়গাটায় ঝোপঝাড়ে ভরে যায়। এইসব কথা শুনতে শুনতে আমার কেমন যেন মনের মধ্যে সব গোলমাল পাকিয়ে যেতে লাগলো। যেসব আর্টিকেল বেরিয়েছে সেগুলো তাহলে মিথ্যে নয়। পোস্ট অফিসে থাকাটা কি ঠিক হবে? যদি ওই চিত্রা পাগলি এখানে চলে আসে? হ্যাঁ, বেশি দূরে তো নয়, একদম পোস্ট অফিসের পিছনেই মিনিট 5 দূরে সেই জঙ্গল আর মাঠ। কৃষ্ণবাবু বললেন, কানু আপনার থাকার ঘরটা মোটামুটি ভাবে পরিষ্কার করেছে। 3 বছর বন্ধ ছিল তো, তাই একটু ধুলো বালি জমে গিয়েছে। স্যার, আজকের রাতটা যা হোক করে কাটিয়ে দিন, কেমন? চললাম, আর থাকা যাবে না এখানে। ও হ্যাঁ, এই নিন চাবিটা। ওইটা পোস্ট অফিসের ঘর আর এইটা আপনার থাকার ঘর। ঠিক আছে, আসছি। বলছি, একটা লণ্ঠন কি হবে না? এখানে তো কারেন্ট তো আসেনি মনে হয়। হ্যারিকেন একটা আছে, তবে তাদের তেল নেই, কাল এনে দেবো। আর কারেন্ট এখানে এখনো আসেনি। চললাম স্যার, কাল কথা হবে। কথাটা বলি সে আর কানু রাম নাম করতে করতে চলে গেল। খাওয়া দাওয়ার কথা জিজ্ঞাসাও করলো না। বুঝলাম ভয়ে ও চিন্তায় জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছে। যাই হোক, ব্যাগে কিছু বিস্কুট আর কেক আছে, তাই দিয়ে রাত চালিয়ে নেব। পোস্ট অফিসের ঘরে চাবিটা নিয়ে টর্চ লাইটের আলোতে তালাটা খুললাম। দরজাটা ঠেলতেই করকর আওয়াজ করে খুলে গেল। চারিদিকে মাকড়সার জালে ভর্তি, কয়েকটি র্যাকে ধুলো ভরা কাগজপত্র, সামনে একটা টেবিল চেয়ার, টেবিলটার উপরে চিঠিতে ভার স্থাপন করা একটা ব্যাগ। বুঝলাম নবকুমার বাবু এই চিঠিগুলো আর বিলি করেননি। তার মানে গত 3 বছর এই চিঠিগুলো একই স্থানে পড়ে আছে। মনে মনে ভেবে নিলাম কাল থেকে পোস্ট অফিসের কাজ শুরু করতে হবে। আজ আর ভালো লাগছে না। এতটা রাস্তা ধকল আর এত সব রহস্য, তারপর ওই অট্টহাসি আর কণ্ঠস্বর একসঙ্গে হজম করা আমার পক্ষে দুঃসাধ্য। অতএব আমি আর বাক্য ব্যয় না করে বিস্কুট আর কেক খেয়ে নিয়ে লম্বা হলাম। ঘুমটা ভাঙল অজস্র মশার কামড়ে। চোখ খুলে উঠে বসতেই দেখি আমার ঘরের দরজাটা খোলা, কিন্তু
আমি তো দরজা দিয়ে শুয়েছি, তাহলে কি দরজা দিইনি? তাড়াতাড়ি লেপটা সরিয়ে দিয়ে উঠে গিয়ে দরজাটা আবার ভেজা দিয়ে দিলাম এবং পিছন ফিরে সবে বিছানার দিকে পা বাড়িয়েছি, হঠাৎ আবার দরজাটা খুলে গেল। কাঠ হয়ে দাঁড়িয়ে পড়লাম। টর্চ লাইট হাতে নিয়ে আস্তে আস্তে বাইরে বের হলাম। চারিদিকে ঘন নির্জন অন্ধকার, তার উপর কি কুয়াশা, কিছুই বোঝা যায় না। এমন সময় মনে হলো কুয়াশা ভেদ করে একটা আবছায়া মূর্তি আমার দিকে এগিয়ে আসছে। ভয়ে আমার বুকটা কেঁপে উঠল। কেউ, কোনো শব্দ নেই, কোনো সাড়া নেই। হ্যাঁ, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ দরজার সামনে খাট হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপরে শুনলাম একটা চাপা কান্না। অত্যন্ত কষ্টে ডুকরে ডুকরে কে যেন কেঁদে উঠছে। মুখটা চেপে বসে রইলাম। এই শীতের রাতে ঘাম চড়তে লাগলো আমার শরীরে। ভয়ে ভয়ে জানলা থেকে দেখতে লাগলাম। দেখি একটা মেয়ে সামনের আম গাছটার সামনে বসে মন্ত্র পাঠ করছে। জানলার গড়ার ধরে থরথর করে কাঁপতে লাগলাম আমি। এত তাড়াতাড়ি নিজের চোখের সামনে এইরকম অবিশ্বাস্য কাণ্ড দেখবো ভাবিনি। সেই মূর্তি যেন উঠে দাঁড়ালো এবং সাথে সাথে শূন্যে ভেসে উঠল। তারপর আস্তে আস্তে পোস্ট অফিসের দিকে এগিয়ে এলো। আমি তাড়াতাড়ি লুকিয়ে পড়লাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্ত উপস্থিত হয়েছে। আমার হাত পা নিমেষে ঠান্ডা হয়ে গেল। আমার বুকের ভিতরে কেমন করতে লাগলো। হঠাৎ একটা নারী কণ্ঠস্বর ভেসে আসলো। কেউ আছেন? বলছি বলছি কেউ আছেন? আমাকে বাঁচান, না হলে ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। মন্ত্রমুগ্ধের মতো বসে রইলাম। এই কণ্ঠস্বর কার? কি হলো? দরজা খোলো, দরজা খোলো, খোলো না, খোলো না, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। না না, আমি দরজা খুলবো না। হে ওই ডাইনির চাল, খুলবো না। আমি দরজা খুলবো না। চুপ করে বসে রইলাম। হাত পা থরথর করে কাঁপতে লাগলো আমার। এইভাবে একটা মেয়ে হয়ে বাইরে দাঁড়িয়ে কাকুতি মিনতি করছে, আর আপনি চুপ করে বসে আছেন। দরজা খুলুন, দরজা খুলুন, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। থমথমে গলায় বললাম, কে আছে? কে আছে বাইরে? আমি কদম। দয়া করে দরজাটা খুলুন, রক্ষা করুন আমাকে। না না, আমি দরজা খুলবো না, খুলবো না আমি দরজা। কেন? খুলুন না, খুলুন না, বিপদে পড়েছি, একটুকু সাহায্য করুন। তুমি মিথ্যে বলছো। তুমি কদম নও। তোমার আসল নাম চিত্রা। আমি জানি। আমি দরজা খুলবো না আমি দরজা। এর মধ্যে অনেকবার কেষ্টবাবুকে ফোন করেছি, কিন্তু তিনি ফোনই তুলছেন না।
আচমকা সেই বাইরে দাঁড়িয়ে থাকা নারীর কণ্ঠ নিমেষে কান্না থেকে হাসিতে পরিবর্তন হলো। খিলখিল করে হাসতে লাগলো সে। সে কি পৈশাচিক হাসি! আমার সমস্ত শরীরে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। মুহূর্তের জন্য মনে হলো সেই ডাইনি আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছে। স্যার, ও স্যার, ঠিক আছেন আপনি? স্যার, চোখ যখন খুলল তখন দেখি কোয়ার্টারের বিছানায় শুয়ে আছি। মুহূর্তের মধ্যে আমার গতকালের সমস্ত ঘটনা মনে পড়ে গেল। বাপরে, এতক্ষণ তাহলে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমার কাছে তখন কেষ্টবাবু, কানু, আরো জনা কয়েক গ্রামের লোক দাঁড়িয়েছিল। তাদের প্রশ্নের উত্তরে আমি গত রাতের সমস্ত ঘটনা তাদের জানালাম। সব শুনে কেষ্টবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, কি বলেছিলাম স্যার আপনাকে? এটা কোনো সিরিয়াল কিলারের কাজ নয়। এবার বিশ্বাস হলো তো? যারা কেষ্টবাবু আর কানুর সাথে এসেছিল তাদের মধ্যে থেকে ঝন্টু হালদার বললেন, আমরা তো অবাক যে আপনি জীবিত আছেন। অবিশ্বাস্য লাগছে আমাদের কাছে আপনার জীবিত থাকাটা। কেষ্ট যখন আমাকে বলে যে আপনি কোয়ার্টারেই রয়েছেন, আমি তখনই বলেছি ব্যাটার মৃত্যু নিশ্চিত। কিন্তু আপনি তো অবাক করিয়ে দিলেন মশাই। আমি উঠে বসে পড়ে বললাম, এবার যান, গ্রামের সবাইকে খবর দিন যে আজ থেকে সমস্ত কাজ পোস্ট অফিসে শুরু হবে। কেষ্টবাবু, ওই ঘরে চেয়ার টেবিলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করুন, গিয়ে চিঠিগুলো নিয়ে ওই ঘরে গিয়ে রাখুন। আর কানুবাবু, আপনি এনার সাথে গ্রামে গিয়ে সবাইকে খবর দিন। যান, 10টা থেকে কাজ শুরু হবে, সবাইকে বলে দিন। একে একে যে যার কাজে চলে গেলেন। কাল রাতের ঘটনাগুলো ভুলতে চেষ্টা করলাম আমি, নিছক একটা স্বপ্ন ভেবে। তবে সেটা যে স্বপ্ন নয় তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। না, আর ভাববো না ওইসব কথা। রেডি হতে হবে। কেষ্টবাবু, কেষ্টবাবু, এখানে বাথরুম ঘর আছে? না, সেটা নেই, তবে সামনের বাঁদিকে একটা ঝিল আছে, সেখানে যেতে পারেন। দলে দলে লোকের ভিড় হতে লাগলো পোস্ট অফিসে। সকলের না পাওয়া চিঠির থেকে সবার বিশেষ চিন্তা আমি বেঁচে গেলাম কি করে, যেন বললে ভালো হতো। একজন বলল, স্যার, কাল কেমন ভূত দেখলেন? ভয় পেয়েছেন? শুনলাম অজ্ঞান হয়ে গিয়েছেন নাকি? আপনার চিঠিটা আগে নাকি ওইটা আগে? তাহলে ভিতরে আসুন, শুনে যান কি হলো। আরে 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 ঠেলাঠেলি করবেন না। আরে আস্তে আস্তে সবাইকে, আর বলছি তো। আরে একটা কথা কতবার বলবো? আর কেষ্টবাবু, আরে ঠেলাঠেলি করছে, দেখুন না কি করছেন আপনি। এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? দেখুন না। এই এই, কেউ ঠালাঠালি করবে না, কেউ ঠালাঠালি করবে না। আস্তে 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 এসো। আর শোনো, সবাই স্যারের কথা মন দিয়ে শুনবে। আরেকটি মহিলা আমাকে বলল, আপনি চিত্রা পাগলিকে চোখের সামনে দেখেছেন। কি সৌভাগ্য আপনার! সত্যি বলতে বিশ্বাসই হচ্ছে না আপনি বেঁচে আছেন। খুব ভালো লাগছে আপনাকে দেখে। এই পোস্ট অফিস ছেড়ে আপনি যাবেন না, কেমন? আপনাকে আমাদের দরকার। বেশ বুঝলাম তারা আশ্চর্য হয়েছে আমার বেঁচে থাকাটা দেখে। সবাই একে একে এই প্রশ্ন করতে থাকলো আমাকে। শেষে বাধ্য হয়ে আমি মুখ বন্ধ করে রইলাম। সেদিন পোস্ট অফিসের অনেক জমে থাকা চিঠি আমি সবাইকে দিয়ে দিলাম। তারা মনের আনন্দে নিজের বাড়িতে চলে গেল। একদম শেষে এক বৃদ্ধ লোককে পোস্ট অফিসের আশেপাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ভিড় কমে গেলে সে আস্তে আস্তে এগিয়ে এলো আমার কাছে। তারপর আমার দিকে হাঁ করে চেয়ে রইল। আমি জিজ্ঞাসা করতেই তিনি বললেন, আমি এই চিঠির ব্যাপারে আসিনি, এসেছি একটা দরকারে। সেটা আপনার সাথে ও আপনার সাথে কেষ্টবাবু। আমার সাথে কি দরকার? নবকুমার সরকারকে চেনেন? হ্যাঁ, মানে চিনি, তবে দেখিনি। উনি এর আগে এখানে পোস্টমাস্টার ছিলেন। কিন্তু কেন বলুন তো?
ও আমার ছোট ভাই। আমি মুলটি থেকে আসছি। শুনেছি আমার ভাইকে কোনো অশরীরী হত্যা করেছে, সেটা সে ঠিক করেনি। কথাগুলো এমনভাবে তিনি বললেন যেটা শুনে আমার বুকটা ছ্যাদ করে উঠল। তিনি আবার বললেন, ভয় পাবেন না, আমি কাজে একজন সামান্য ওঝা, খুব বড় নই। মুলটিতে আমাকে কিছু মানুষ চেনে। আমার নাম PS কৃষ্ণানন্দ সরকার। আমার ভাই ছিল নবকুমার। আপনি ভিতরে আসুন আগে। এই কেষ্টবাবু, একটা চেয়ার দিন ওনার বসার জন্য। চেয়ার দিতেই উনি বসলেন। লোকটার বয়স বছর 60 হবে, রং টকটকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ের রঙে জৌলুস আছে। মাথার চুল প্রায় অর্ধেক সাদা হয়ে গিয়েছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। চোখ দুটি বড় বড় ও উজ্জ্বল। তিনি বললেন, আমি আগে খাটালপুর গ্রামে গিয়েছিলাম। সেখানে কিছু মানুষের কাছে এই হিরো ভাঙার মাঠের বর্ণনা শুনি। তারপর গেলাম থানায়। তারা বলল এটা সিরিয়াল কিলারের কাজ, তবে আমি সেটাতে বিশ্বাসী নই। তারপর এই গ্রামে এসে গদাই হালদারের কাছ থেকে আরো বিশদভাবে জানলাম। তারা এও বলল যে আপনি নাকি কাল রাত্রে এরকম কিছু একটা অদ্ভুত জিনিস দেখে জ্ঞান হারিয়েছেন। তাই আর দেরি করলাম না, চলে এলাম আপনার কাছে। আমি এই গ্রামের জন্য কিছু করতে আসিনি। আমার মা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে ছোট ছেলের জন্য। তাই আমি আর সেটা সহ্য করতে পারলাম না, চলে এলাম এখানে। এখন আমি চাই এই ডাইনিকে একেবারে মুছে ফেলতে। বুঝতে পারলাম কাল রাতের ঘটনাটা সারা গ্রামে ছড়িয়ে গিয়েছে। ওনার কথা শুনে কেষ্টবাবু রীতিমতো আনন্দে লাফিয়ে উঠলেন। আপনি গুরুদেব, দয়া করে এই চিত্রা পাগলিকে একদম মুছে ফেলুন। আপনার ভাইকে কিভাবে হত্যা করেছে আপনাকে কি বলবো। বডিটা পেয়েছি কিন্তু মুন্ডুটা আর পাইনি। বেচারা কারোর কোনো ক্ষতি করেনি, বেকার বেকার নিজের জীবনটা দিল। বেশ বুঝলাম, কৃষ্ণানন্দ বাবুকে উস্কে দেবার জন্য কথাগুলো সে ঝড়ের গতিতে বলে গেল। কিন্তু বৃদ্ধ চাইছে কি? আপনি কি করতে চান এখন? আমি ওই হিরো ভাঙার মাঠের জঙ্গলে যেতে চাই। আপনি ওইখানে যাবেন? কেন? দেখুন, আমি মানছি আপনার ভাই মারা গিয়েছে বিনা অন্যায়, তবে আপনার ভাইয়ের মতো আরো অনেক লোক ওর হাতে প্রাণ দিয়েছে। অন্য কারোর কথা আমি জানি না, সে কি করছে না করছে আমি দেখতেও যাব না। তবে আমার ভাইকে সে হত্যা করেছে, যার জন্য আমার মা দিন রাত চোখের জল ফেলছে। সে সিরিয়াল কিলার হোক আর ডাইনি হোক, তাকে আমি মুছে ফেলবো। যেরকম ভাবে উনি কথাগুলো বলছেন তাতে বেশ বোঝা গেল এই রাগ অত সহজে কমবে না। সুতরাং আমি নীরব হয়ে রইলাম। সারা দিনটা তিনি ওই হেরো ভাঙার মাঠের আশেপাশে ঘুরে এসেছেন, কাউকে না নিয়ে। কি করছেন, কি ভাবছেন সেই জানি। বেশি কথা বলছেন না। আমার কোয়ার্টারে তাকে আমি জায়গা দিয়েছি। অবশ্য তার মনের কষ্টটা আমি বুঝতে পারছি। কি যন্ত্রণায় সে ছুটে এসেছে একমাত্র সেই জানে। একদম সন্ধ্যাবেলায় তিনি ফিরে এলেন কোয়ার্টারে। আমি, কানু আর কেষ্টবাবু তিনজন কোয়ার্টারে বসেছিলাম এবং চিন্তা করছিলাম তাকে নিয়ে। তিনি আসতেই কেষ্টবাবু বলে উঠলেন, কিছু সন্ধান হলো গুরুদেব? হয়েছে, তবে আজ একবার নিশুতি রাতে আমি হিরো ভাঙার মাঠে যাব। আবার যাবেন? হ্যাঁ পার্থ, নিশুতি রাতেই যত ভূত প্রেতের বেরোনোর সময়। তবে ঘড়ির কাঁটায় রাত 3টে বাজার আগেই আমাকে ওখান থেকে ফিরে আসতে হবে। তার কারণ 3টের পর থেকে ওদের সাথে লড়াই করা যাবে না। ওদের ক্ষমতা তখন আরো বেড়ে যায়। যত বড় সে তন্ত্র সাধক আসুক না কেন, ওদের কাছে তখন পেরে ওঠা যাবে না। আজ কি তাহলে সেই ডাইনির কাজ আপনি সমাধান করতে পারবেন? আজ নয়, এইসব কাজ সবসময় সমাধান করা যায় না। আজ এখানে থেকে দেখতে হবে ওই ডাইনি আবার আসে কিনা। আমি ভালো করে জায়গাটা দেখলাম, ওখানে সত্যিই গা ছমছমে ব্যাপারটা আছে। যেহেতু ও কাল তোমার কাছে এসেছিল, সেই অনুযায়ী ও আজ আবার আসবে এখানে। সতর্ক থেকো। আমি কিন্তু তখন থাকবো না। ওই হিরো ভাঙাতেই আমি কালিমার ধ্যান করব। আজ আবার আসবে এটা আপনি কি করে বলছেন?
ও হয়তো আজ নাও আসতে পারে। ডাইনির নজর খুব খারাপ পার্থ। ওরা একবার যার উপর নজর দেয় তাকে শেষ না করা অব্দি পিছন ছাড়ে না। তুমি শরীরে ইউরিন মেখে নিও, আমার কাছে আছে। তোমার গায়ের কাছেও আসতেও পারবে না, খালি দরজার বাইরে থেকে ভয় প্রদর্শন করবে। প্রথমে ভালোভাবে ডাকবে, যদি তুমি দরজা না খোলো তাহলে মৃত্যুর ভয় দেখাবে। হ্যাঁ, ভালো কথা, তুমি দরজার বাইরেও খানিকটা ইউরিন ছড়িয়ে দিও, যাতে ও তোমার আশেপাশে যেন না থাকতে পারে। আজ আমি ওইখানে গিয়ে কিছু জিনিস দেখতে চাই, তার সাথে মা কালীর ধ্যান। কেষ্টবাবু আর কানু আস্তে আস্তে চলে যাবার উপক্রম করছে। তারা বুঝতে পেরেছে এইখানে আর না থাকাই ভালো। কেষ্টবাবু, আজ আপনি এখানেই থাকুন, কানু বাবুকে বাড়িতে পাঠিয়ে দিন। কেন আমি এখানে থাকবো কেন? আরে থাকুন না, আপনি তো পালাতে পারলেই বাঁচেন। আপনার গ্রাম এখন আপনার হাতে, উনি আমাদের এই উপকারটা করছেন, তাতে আমাদের পাশে থাকাটা দরকার। আমার পাশে না থাকলেও হবে পার্থ, ও তোমাকে টার্গেট করেছে, আমাকে নয়। তুমি সাবধানে থেকো। তোমার কথা শুনে আমার এটাই মনে হলো। অনেক জেদাজেদি করতে কেষ্টবাবু থেকে গেল। রাতের খাওয়া দাওয়া কেষ্টবাবু বাড়ি থেকে এনেছিল রান্না করি। কানু চলে গেল সন্ধ্যে 7টার আগে। কালকের মতো আজও ঠান্ডাটা বেশ চাকিয়ে পড়েছে, তার উপর চারিদিকে কুয়াশা। কোয়ার্টারে আমরা তিনজনে বসে আছি। হ্যারিকেনের আলোতে দেখলাম কেষ্টবাবুর মুখ মলিন হয়ে আছে এবং খুব ছটপট করছে। ঘড়ির কাঁটায় দেখতে দেখতে 9টা বাজলো। হঠাৎ ঠিক কালকের মতো শোনা গেল কেউ যেন ডুকরে ডুকরে কাঁদছে। প্রচন্ড কষ্ট যন্ত্রণা পেলে যেমন কাঁদি, ঠিক তেমন। তিনজনে বসে এক মনে শুনতে লাগলাম সেই মর্মান্তিক কান্না। আচমকা মনে হলো কোয়ার্টারে জানলা দিয়ে এইমাত্র কেউ যেন উকি মারল। আমি সেটা কৃষ্ণানন্দ বাবুকে বললাম। প্রবীণ ভদ্রলোক যেন খানিকক্ষণ কি যেন ভাবল, তারপর ফিসফিস করে বলল, চলে এসেছে ও, কেউ কোনো সাড়া করবে না। আমি বাইরে যাচ্ছি, দরজাটা ভিতর থেকে বন্ধ করে দাও। কথাটা বলে আমার টর্চ লাইট নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সে। ভাবলে অবাক লাগে, কি সাহস লোকটার। প্রায় 1 ঘন্টা বসে রইলাম। কেষ্টবাবু বললেন, এই কোথায় গেল লোকটা? আমিও তো ঠিক বুঝতে পারছি না। উনি বলল, কথাটা থেমে গেল। হঠাৎ একটা মর্মভেদী চিৎকার শোনা গেল। গলা শুনে বুঝলাম এ তো কৃষ্ণানন্দ বাবুর গলা। তাড়াতাড়ি আমি আর কেষ্টবাবু দুজনে দরজা খুলে বাইরে ছুটে এলাম। কিন্তু চিৎকার এলো কোথায় থেকে? স্যার, আমাদের সতর্ক থাকতে হবে। মনে হচ্ছে কৃষ্ণনন্দ বাবুর কিছু হয়েছে। দাঁড়ান, আমি হ্যারিকেনটা নিয়ে আসি। কথাটা বলে প্রায় হুড়মুড়ি এসে ছুটে গেল কুয়াটারের দিকে। আমি পকেট থেকে একটা সিগারেট বার করে দেশলাই কাঠি জ্বালিয়ে ধরালাম। গ্রামের পথ যে কি অন্ধকার, আর সেই অন্ধকার কি হ্যারিকেনের আলো ভেদ করতে পারে? কেষ্টবাবু হ্যারিকেন নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে। চলুন স্যার। আরে যাবোটা কোথায়? আমি তো কিছুই চিনি না। আর উনি গেলেন বা কোথায়? তার উপর গলার আওয়াজ তো আর শোনাই যাচ্ছে না। কান খাড়া করে শুনলাম কান্নাটা আসছে হেরোভাঙার মাঠের দিক থেকে। সেটা এবার ভালোভাবে বুঝতে পারলাম। 2 পা এগিয়েছি সেই দিকে, ঠিক তখনই কৃষ্ণানন্দ বাবু সেই ঝোপঝাড়ের মধ্যে থেকে বেরিয়ে এলেন। আমরা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। উনি সেটা বুঝতে পেরে বললেন, ভয় নেই, আমি কৃষ্ণানন্দ সরকার। ওফ, বাঁচালেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম গুরুদেব। ভয়ের কি আছে, আমি তো আছি। তোমরা ইউরিন দাওনি তো গায়ে? না মানে ভুলে গিয়েছিলাম, ভাগ্যিস আপনি মনে করালেন। আর দিতে হবে না,
চলো কোয়ার্টারে গিয়ে কথা বলি। আপনি চিৎকার করছিলেন কেন? কই আমি না তো। আচ্ছা চলো আগে কোয়ার্টারে, বাইরে থাকা ঠিক না। কথাটা বলি তিনি পায়ে পায়ে এগিয়ে গেলেন কোয়ার্টারের দিকে। হ্যারিকে নিয়ে কেষ্টবাবু হঠাৎ তার পিছন পিছন যেতেই থমকে দাঁড়িয়ে পড়েন। আমিও আপন মনে যাচ্ছিলাম। এমন সময় পাঁজরে একটা মৃদু গোত্তাকে কেষ্টবাবুর দিকে তাকিয়ে দেখি ভদ্রলোক আতঙ্ক বিস্ফারিত চোখে কৃষ্ণানন্দ বাবুর পায়ের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি অনুসরণ করে আমিও সেই দিকেই তাকাতেই আতঙ্কে কাঠ হয়ে যাই। থমকে দাঁড়িয়ে পড়ি দুজনে। বুকটা ধকধক করতে থাকে। ও কি? হ্যাঁ, কৃষ্ণানন্দ বাবুর পা দুটো পিছনের দিকে ঘোরানো কেন? আমরা দাঁড়িয়ে পড়েছি দেখে তিনি পিছন ফিরে আমাদের ডাকতে লাগলেন। দাঁড়িয়ে পড়লেন কেন? আসুন না। আপনার আপনার পা দুটো, আপনার পা দুটো। আমার পা? ও আচ্ছা, দাঁড়াও। কথাটা বলে দু হাত দিয়ে পা দুটোকে ঘুরিয়ে সামনের দিকে করে নিল। বুকে রক্ত হিম হয়ে গেল সেই দৃশ্য দেখে। কথা বলতে পারলাম না। কৃষ্ণবাবুকেও দেখলাম ঠক ঠক করে কাঁপতে। আসবে তো, দাঁড়িয়ে রইলে কেন? তো তুই কৃষ্ণানন্দ নোস? কে তুই? তোর নাম কি? এমন সময় ফরফর করে ধুতি পাঞ্জাবি ছেঁড়া শব্দ হলো এবং সেখান থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর আকৃতি এক নারী। অভিশাপের মতন উড়ন্ত চুল, শক্ত এবং কালচে হয়ে যাওয়া হিংস্র নখ। কে এই সম্পূর্ণ উলঙ্গ ডাইনি? শুকনো অস্থি সাত দেহ খিলখিল করে হাসছে এবং শূন্যে ভেসে উঠেছে। আস্তে আস্তে এগিয়ে আসে আমাদের দিকে, কিন্তু হঠাৎই পিছন ফিরে তীর বেগে ছুটে আসে কৃষ্ণানন্দ বাবু। ওম হ্রিং হ্রিং কামাক্ষায় নমস্তুতম শৈলসূতা কামেশ্বরী হরি প্রিয়া নমস্তুতম নমস্তুতম কামাক্ষায় নমঃ। মন্ত্র পাঠ করে খানিকটা জল সেই ডাইনির দিকে ছুঁড়ে দিতেই সে ভীষণ আকার শরীর মৃত্যু যন্ত্রণায় আছাড়ি পিছাড়ি খেতে লাগলো। যন্ত্রণায় চেঁচিয়ে উঠল। নিমেষে সেই ডাইনি কোথায় যেন হাওয়ার মতন মিলিয়ে যায়। তাকে আর কোথাও দেখা যায় না। কৃষ্ণানন্দ বাবুর চেহারা দেখে বুঝলাম নিশ্চয়ই তিনি কোথাও পড়ে গিয়েছেন। মুখে কাটার দাগ স্পষ্ট। আপনার তো চোট লেগেছে গুরুদেব। ও আমাকে মারতে এসেছিল অন্য রূপ নিয়ে, কিন্তু ও জানে না আমাকে কাবু করা এত সহজ নয়। আপনি না আসলে হয়তো আজ আমরা বাঁচতাম না। ও আপনার রূপ ধরে এসেছে, শেষ ওর পা দেখে আমরা বুঝতে পেরেছি। কোয়ার্টারে চলে এলাম। তারপর সেখানে বসে শুনতে লাগলাম কৃষ্ণানন্দ বাবুর কথা। তিনি বললেন, আজ যখন দিনের আলোতে আমি ওই জঙ্গলে যাই তখন সব ঠিকঠাক ছিল। একটা একতলা বাড়ি চোখে পড়লো। ওটা স্কুল হবার কথা ছিল গুরুদেব। যাই হোক, আমি ওই স্কুলটাতে ঢুকি। ঢুকতেই গাড়া ছমছম করে উঠল। একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা হয়েছে সেগুলো একবার দেখে নিলাম। জিনিসপত্র তো আর একদিন ধরে বিশেষ কিছু পড়ে থাকার কথা নয়। একটা ঘরেই কিছু আবর্জনা আর কয়েকটা কড়ি কাঠে কোটি চারেক ঝুলন্ত বাদুর ছাড়া আর কিছুই চোখে পড়লো না। বাদুরগুলো আমায় দেখে নড়লো না, আমিও তাদের বিরক্ত করলাম না। টেবিল বেঞ্চ কয়েকগুলো চোখে পড়লো। হঠাৎ একটা গন্ধ নাকে এলো। বারান্দায় নিচে একটা কোণে ছোট মতো ঘরে ঢুকে সেই দৃশ্যটা দেখে আমার মুহূর্তের মধ্যে গা গুলিয়ে উঠল। তীব্র মরা পচা গন্ধ হু হু করে ছুটে আসছে। ভাবলাম এটাকে রাতে এসে একবার পরীক্ষা করতে হবে। আরো কিছু জিনিস লক্ষ্য করলাম।
এবং সেখান থেকে একটা সোজা রাস্তা উঠেছে, একদম বড় রাস্তার মোড়ে। আমি সেই দিকেও গেলাম, তারপর ফিরে এলাম। তোমাদের সঙ্গে যখন কথা বলে আমি চলে গেলাম, সেই সময় আমি হেরো ভাঙার জঙ্গলের মধ্যে ওই স্কুল বাড়িটার ভিতরে গিয়ে ঢুকি এবং সেই ঘরটাতে যাই যেখান থেকে মরা পচার গন্ধ আসছে। অজস্র কাটা মুন্ডু মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। দৃশ্যটা দেখে মুহূর্তের মধ্যে গা গুলিয়ে উঠল আমার। কি ভয়ানক, কি নোংরা, কি বমনেত্রেকারী সেই দৃশ্য। ঠিক সেই সময় চুরির কিছু হালকা রিনি রিনি আওয়াজ এসেছিল আমার কানে। তারপর ছমছম করে নুপুরের শব্দ। কে যেন ছাদ থেকে নিচে নেমে আসছে, আবার উঠে যাচ্ছে। খিলখিল হাসির শব্দও শুনতে পেলাম। ওনাকে থামিয়ে আমি এবার বললাম, ডাইনি কি অতি শক্তিশালী হয় কৃষ্ণানন্দবাবু? মারাত্মক ক্ষমতাবান হয় এরা। এরা ডাকিনী সাধনা করে। ডাকিনী বিদ্যা হলো বিভিন্ন ধরনের জাদুকরি বা অতি মানবিক ক্ষমতা নিয়ে চর্চা। ডাইনি হলো এক ধরনের পিশাচ। এরা মা কালীর ডান হাত, ডাকিনীকে সাধনা বা পূজা করে থাকে। যত সম্ভব চিত্রা ডাকিনী বিদ্যা শিখেছিল, কিন্তু ও তো ভিক্ষা করতো। সাধনা হয়তো নিঃশঙ্ক রাতে করত, যেটা তোমরা কেউ জানতেই পারোনি। একে ধ্বংস করার কোনো উপায় নেই? দেখো, ধ্বংস করার উপায় আমি পেয়েছি। চিত্রার শরীরের হাড় আমি সংগ্রহ করেছি। কি করে? চিত্রা ওই স্কুলের মধ্যেই আত্মহত্যা করে। আপনি কি করে জানলেন? আমি যখন ওই কঙ্কালের হাড়টা পাই, ঠিক সেই সময় ও আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমার ঘাড়ে কামড় বসায়। এই দেখো তার চিহ্ন। আরে রক্ত বেরোচ্ছে তো। তবে অনেক কষ্টে এই হাড়গুলোকে উদ্ধার করি আমি। বেশ বুঝতে পারলাম এই হাড়ের সাথে চিত্রার কোনো সংযোগ রয়েছে, না হলে ও এত উৎপাত করবে কেন? ও ভেবেছে এক কামড়ে আমাকে শেষ করে ফেলবে, এবং ও ভেবেছে আমি মরেও গিয়েছি। কিন্তু আমি এত সহজে মরব না। আমার নাম কৃষ্ণানন্দ সরকার। এখন এই হাড়গুলো নিয়ে কি করবেন? এই হাড়গুলো ওই হিরো ভাঙার মাঠে নিয়ে গিয়ে তন্ত্র মন্ত্র প্রয়োগ করে আগুন জ্বালিয়ে দিতে হবে, তাহলেই ওর আত্মা শান্তি পাবে। আরে এখানে পুড়িয়ে দিলেই তো হয়, ওখানে যাওয়ার কি আছে? না, যেখান থেকে শুরু হয়েছে সেখানে গিয়েই শেষ করতে হবে। তা কবে যাবে ভাবছেন? কাল ওঙ্কার পঞ্চমী, তার উপর ঘোর অমাবস্যা। কাল দিনটা নিখুঁত ভাবে কাজ হবে। ওই ডাইনি যখন সাধনায় মগ্ন থাকবে, ঠিক সেই মুহূর্তে বাণ সমেত মন্ত্র প্রয়োগ করে হাড়গুলো পোড়াতে হবে। তবে আরো একটা জিনিস লাগবে, সেটা হলো আতা গাছের ফল। ওই ফল হাতে থাকলে সে আক্রমণও করতে পারবে না। যাক, তোমরা শুয়ে পড়ো, আমি আবার যাব ওইখানে কালিমার ধ্যান করতে। আর হ্যাঁ, ইউরিন ছড়িয়ে নিও মনে করে। আমরা নীরব হয়ে রইলাম তার কথাগুলো শুনি। কি আছে কপালে কে জানে। মনে মনে মা মনসা মাকে ডাকলাম, যেহেতু আমি তার ভক্ত। পরের দিন যথারীতি পোস্ট অফিসের কাজ শুরু করে দিলাম। অনেক ভোরে কৃষ্ণানন্দবাবু ফিরে এসেছিলেন। এখন তিনি ঘুমাচ্ছেন। আমাদেরকে তিনি বারণ করেছেন যে এই সকল কথা আমরা তিনজন ছাড়া আর অন্য কাউকে প্রকাশ না করি। কানু বারবার জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমরা তার কাছে কিছুই বিবৃতি করলাম না। বিকেলের মধ্যে অনেকটা কাজ সেরে নিলাম। তারপর কয়েকটা জায়গায় গেলাম চিঠি দিয়ে আসতে। ফিরতে ফিরতে সন্ধ্যে 6টা বেজে গেল। এসে দেখি কৃষ্ণানন্দ বাবু এক মনে সেই চিত্রার কঙ্কালের দিকে চেয়ে আছে এবং তাতে কি যেন মন্ত্র পড়ে বারংবার ফু দিচ্ছে। আমি আসতেই তিনি বললেন, পার্থ, হ্যারিকেনে তেল দিয়ে নাও, ওইটা কাজে লাগবে। আর এই তো কেষ্টবাবু চলে এসেছে।
তোমাকে যেটা বলেছি সেটা কি তুমি এনেছো? হ্যাঁ, এ নিন গুরুদেব, আতা গাছের ফল 8টা এনেছি। ও হ্যাঁ, ভুলে গিয়েছি, এ নিন নাকদানা পাতা আর এতে হলুদ আছে। বাহ, দারুণ কাজ করেছো। গুরুদেব, আমাকে হালকা নেবেন না, আমিও ছোটখাটো ওঝা, বুঝলেন তো। একবার ওই চিত্রা পাগলিকে শেষ করি, তারপর দেখবেন গ্রামে বিশাল বড় সংকীর্তন দেব, সারা পাড়া হরি নাম গাইবে, হরে কৃষ্ণ হরে হরে। মানে বুঝেনি তো? ফাজলামি করুক আর যাই করুক, বুকের মধ্যে ভয়ের ভাব এখনো কাটেনি আমার। 9টার সময় হেরো ভাঙার মাঠে যেতে হবে শুনেই বুকটা ধকধক করছে। আমরা যদি নাও যাই তাও কৃষ্ণানন্দ বাবু একাই চলে যাবেন, সেটা আমরা জানি। তবে বৃদ্ধকে এইবারে আর একা ছাড়া যাবে না। 9টা বাজতেই কোয়ার্টার থেকে বেরিয়ে আমরা হেরো ভাঙার মাঠের দিকে চললাম। আকাশের দিকে তাকিয়ে দেখলাম কাল রাত্রি নেমেছে যেন। সমস্ত চরাচর কেমন যেন এক বিস্তীর্ণ নিঝুম স্তব্ধতায় কুঁকড়ে আছে। শুধু যে আলো নেই তা নয়, শব্দও নেই। ধুলোয় মলিন এই তারাগুলো যেন লাল রক্ত বিন্দুর মতন ঝলছে। কোথাও কোনো প্রাণ নেই, রূপ নেই, রং নেই, গন্ধ নেই। একদম শুনশান নিশুতি রাত যাকে বলে। যেমন ঠান্ডা তেমন কুয়াশা, কিছুই দেখা যায় না চারিদিক। হ্যারিকেনের আলো অব্দি সে কুয়াশা ভেদ করতে পারছে না। যেতে যেতে কৃষ্ণানন্দ বাবু বললেন, আজ কর্মসমাপ্তির দিন, সমস্ত হিসেব চুকিয়ে দেবার দিন। কিছুতেই আমি ওই শিকার ছাড়ব না। আমি নিজে শেষ হয়ে যাব তাও ঠিক আছে, তবে আমার ভাইয়ের বদলা আমি নেবই। এই প্রথম আমি হেরো ভাঙার মাঠের জঙ্গলে ঢুকি। কি অদ্ভুত জায়গা, চারিদিকে ঝোপঝাড়ে ভরাট। সাধারণ মানুষের এখানে আসা একেবারেই বিপজ্জনক। ঘাড়ের সমস্ত রোয়া দাঁড়িয়ে গেল। হঠাৎ করে ভীষণ শীতে আমার দাঁত কপাটি লাগার উপক্রম। প্রথমে মাঠ, তারপর জঙ্গল, তারপর সেই পরিত্যক্ত স্কুল। স্কুলের ভিতরে ঢুকলাম। নিঝুম অন্ধকার, কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ গাঢ় নিকষ কালোর সঙ্গে মিশে গেছিল কৃষ্ণানন্দ বাবুর ফিসফিসানি। তিনি বললেন, আগুন জ্বালাতে হবে পার্থ। কৃষ্ণবাবু, তোমার ব্যাগের মধ্যে গোটা কয়েক বেল কার্ড রয়েছে, ওগুলো আমাকে দাও। কৃষ্ণবাবু বেল কার্ডগুলো কৃষ্ণানন্দ বাবুর হাতে দিলেন। খানিকটা কেরোসিন তেল সাথে করে আনা হয়েছিল, সেখান থেকে কিছুটা কাঠের উপরে দেওয়া হলো। তারপর দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরানো হলো। নাকে তীব্র মরা পচার গন্ধ হো হো করে ছুটে আসছে। দ্রুত নাকে রুমাল চাপা দিই, গা গুলিয়ে উঠছে আমার। কৃষ্ণবাবুর ওই একই হাল। আশ্চর্য পিনপতন স্তব্ধ নৈশব্দ সারা বাড়িটা জুড়ে। দুপা এগোতেই একটা খোনা গলায় মন্ত্রোচ্চারণ করার সুর ভেসে আসে। কোথায় দেখে মন্ত্রোচ্চারণ করছে। পা ঘষে ঘষে এগিয়ে যায় সামনের দিকে। হ্যারিকেনের আলোতে দেখলাম 2 নম্বর ঘর, এবং সেই ঘর থেকে মন্ত্রপাঠ ছুটে আসছে। খোলা দরজার মধ্যে দিয়ে উঁকি দিয়ে দেখতেই বুকটা ধক করে উঠল। চিত্রা পাগলি মন্ত্র উচ্চারণ করছে। হৃৎপিণ্ড মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আমার। কৃষ্ণবাবু ও কৃষ্ণানন্দ তাকে দেখে আতঙ্কে অভিভূত হয়ে পড়ে। ঘরের মধ্যে কাটা মুন্ডু ঝুলিয়ে রাখা আছে। একটা নীলাপ আলো তার মুখের কাছে এসে পড়েছে। কোথায় থেকে যে সেটা এসেছে তা ঠাউর করতে পারলাম না। গলায় বিভিন্ন মানুষের কাটা মুন্ডু নিয়ে গাঁথা হয়েছে এক বিভৎস বড় মালা। সেটা তার গলায় ঝোলানো, সম্পূর্ণ উলঙ্গ সেই ডাইনি। কৃষ্ণবাবু দরজা ধরে কাঁপতে শুরু করে। চলে এসো, ওকে ওর মতো থাকতে দাও।
আমরা আমাদের কাজ করি। থরথর পায়ে আবার সেই আগুনের সামনে চলে এলাম। হাড়গুলোকে ব্যাগ থেকে বার করা হলো, তারপর একে একে সাজানো হলো আগুনের সামনে। এর মধ্যে সেই ঘর থেকে মন্ত্র উচ্চারণ করা বন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানালো যে আমাদের পিছনে কে এসে নিঃশব্দে দাঁড়িয়েছে। পিছন ফিরে তাকাতেই দেখি দরজার ঠিক কাছে শূন্যে ভেসে আছে সেই ডাইনি। নিমেষে বুকের মধ্যে ভয়ে বিদ্যুৎ খেলে গেল আমার। সেই ডাইনি মুখ চোখ দেখে বুঝলাম রাগে তার সারা গা রিড়ি করে চলছে। ভয়ানক কণ্ঠে সে বলল, মুন্ড মুন্ড চাই আমার, তোদের মুন্ড, তোদের রক্ত খাবো আমি। রক্ত খেলে আমি বড় ভালোবাসি। কথাটা বলে আবার সেই কোনা গলায় মন্ত্র উচ্চারণ করে। সাচি পূজায় ডাকিনি দেবী বিভূষণা, নর্তকীর বেশধারিণী। তাড়াতাড়ি দেশলাই দাও পার্থ, কিরোসিন ঢালো তাড়াতাড়ি। বলার সাথেই তিনিও মন্ত্রপাঠ শুরু করেন। ওম হম হনুমাতে রুদ্রকায় হম পট ওম মং রিং ক্রিং চামুণ্ডায় ভিজে ওম কালী তারা মহাবিদ্যা সদর্শি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তায় চ বিদ্যাধমাবতী তথা বগলায় সিদ্ধ বিদ্যায় চ। সেই ডাইনি খিলখিল করে হাসতে থাকে। ভয়ে দেশলাইটা হাত থেকে নিচে পড়ে গিয়েছে আমার। হাত থরথর করে কাঁপছে। সেই ডাইনি এগিয়ে আসছে আমাদের দিকে, কিন্তু হঠাৎ কৃষ্ণনন্দ বাবু সেই আতা গাছের ফল সামনে রাখতেই সে আচমকা 4 হাত পিছিয়ে গেল এবং তারপরে ভয়ানক গর্জন করতে লাগলো। এটা যাতা জিনিস না যে তুই আক্রমণ করবি। শয়তান, তুই আমার ভাইকে মেরেছিস। তোকে আমি পৃথিবীর পেটের মধ্যে পাতালে, যেখানে গন গন করে আগুন জ্বলছে, সেইখানেই পাঠিয়ে দেব। তোরা উঠে আসিস সেখান থেকে। এবার সেখানে পাঠিয়ে দেব তোকে আমি। নিরীহ মানুষের মুন্ডু কেটে গলায় ঝুলিয়ে আকুলি বিকুলি। এত ছটপটানি, তাই না? তুই আমার উপর বিষ ঢালবি? পারবি না। আমি হলাম কৃষ্ণনন্দ সরকার। তবে আমার আরো একটা নাম আছে, তারকেশ্বর তান্ত্রিক। হ্যাঁ, তারকেশ্বর তান্ত্রিক। কৃষ্ণবাবু হতভম্ব হয়ে গেল তার নামটা শুনে যেন। আমিও ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম। সেই ডাইনি এবার খিলখিল করে হেসে ওঠে, খোনা গলায় বলে, তোর মুন্ড চাই আমি। তোর মুন্ড চাই। ওর রক্তগুলো আমারই লাখ লাখে জীব দিয়ে খেতে চাই আমি। অত সহজ নয় রে শয়তানি। ওম ক্রিং 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 হুলিং রিং খক স্ফোটায় ক্রিং 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 ফট। আমার গলায় 21টি লেবুর মালা নিজের হাতে কালো সুতোয় গেঁথে মালা তৈরি করেছি। আমার কাছে তুই আসতেও পারবি না, কিন্তু আমি তোকে পাতালে পাঠাতে পারবো। তবে চলে আয়, আমরা দুজনে মিলে সাধনা করি। তুই কালী সাধনা কর, আমি ডাকিনী সাধনা করি। করবো, তবে তোকে এখানে করতে দেব না। একেবারে পাতালে গিয়েই সাধনা করাবো। নে এবার।
কথাটা বলে তিনি মন্ত্রপাঠের সাথে সাথে ওই হাড়গুলোর ওপরে জ্বলন্ত বেলকাঠ ফেলে দেয়। দাউ দাউ করে জ্বলে ওঠে এবং সেই সাথে মর্মান্তিক আর্তনাদ করে ডাকিনি এবং ছিটকে পড়ে মেঝেতে। আমি তোকে ছাড়বো না তারকেশ্বর। আমায় সাধনা করিয়ে দে, ডাকিনীর সাধনা করিয়ে দে। আমি তার বড় ভক্ত। ছেড়ে দে, খুব জ্বালা করছে শরীর। আমি সাধনা করতে চাই, মন্ত্র উচ্চারণ করতে চাই তারকেশ্বর, ছেড়ে দে। সেই উলঙ্গিনী ডাইনি দাউ দাউ করে চলতে থাকে। তবে বিস্ময় এখানে শেষ ছিল না। সে কাঁদতে কাঁদতে বলছে, আমাকে রক্ত দে তারকেশ্বর, আমি রক্ত খাবো, মানুষের রক্ত। নাহলে আমাকে সাধনা করতে দে তারকেশ্বর, আমাকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার কর। আমি সাধনা করতে চাই, তন্ত্র সাধনা, ডাকিনীর সাধনা। তারপর চোখের সামনে দুনিয়া অন্ধকার হয়ে আসে। অত রাতে কেউ যদি জেগে থাকতো তবে সে দেখতো যে হঠাৎ হেরো ভাঙার মাঠে দপ করে জ্বলে উঠেছে একটা নীল আলো। সারা মাঠে যেন এক লাল আভা বিচ্ছুরিত হচ্ছে। অভিশাপের মতন যে কালো ছায়ার পরত সারা মাঠ, সারা স্কুল ঘিরে নেমে এসেছিল, আস্তে আস্তে তা উঠে যাচ্ছে, গুঁড়ো হয়ে মিলিয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু উড়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। সর্বশেষে একটা দীর্ঘ কালো ছায়া বেরিয়ে আসে সেই স্কুল বাড়িটাকে ছেড়ে। এক নারকীয় হাহাকার ও আর্তনাদের সঙ্গে সেও মিশে যায় মহাশূন্যে। তারপর সমস্ত নিশ্চুপ, শান্ত, যেন কিছুই হয়নি। এই ঘটনার 10 দিন পর হেরো ভাঙার মাঠের ঝোপ জঙ্গল পরিষ্কার করা হলো। জঙ্গল কেটে একদম সাফ হয়ে গেল। দরখাস্ত দেয়া হলো গ্রাম পঞ্চায়েতে, যাতে নতুন করে আবার স্কুলের কাজ শুরু হয়। গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি রাজি হয়ে গেলেন এবং খুব তাড়াতাড়ি স্কুলের কাজ করবেন সেটা তিনি জানালেন। সেদিন কোয়ার্টারে আমরা 3 জনে বসে গল্প করছিলাম। কৃষ্ণানন্দ বাবুর আরেকটি নাম যে তারকেশ্বর, এবং সেটা শোনার পর কেষ্টবাবুর মুখ যে কেন হা হয়ে গিয়েছিল সেটা জানার জন্য আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম। কে উনি? ওনার কি আরো একটা পরিচয় আছে? উনি যে ছোটখাটো গুণী নয় তা আমি হালকা হলেও বুঝতে পেরেছি। তাও তার মুখ থেকে শুনতে আমি বেশি আগ্রহ হলাম। তিনি বললেন, দেখো, আমি নাম করা কোনো তান্ত্রিক নই, এটা আমি এখনো বলছি। স্বয়ং কালীমা, বাবা ভোলেনাথ আমার বাড়ির উঠোনে পা রেখেছেন, আর তার সাথে মা মনসা মাও আছেন, এবং আমার স্ত্রীর শরীরে তারা ভর করে। তাদের সাথে আমি কথা বলি রাতের বেলা করে। তারা আমার অনেক কিছু দিয়েছে এবং বিপদে পাশেও আছেন, শক্তি দেয় আমাকে। আমিও তাদের সাধনা করি। এটা আমাদের গ্রাম থেকে প্রায় অনেক জায়গায় ছড়িয়ে যায়। সবাই এক ডাকে তারকেশ্বর তান্ত্রিককে চেনে, তবে কৃষ্ণানন্দ সরকার বললে কেউ চিনবে না। ওনার কথা শেষ হলে আমি ওনার মুখের দিকে হাঁ করে চেয়ে রইলাম। উনি আমাকে বললেন, এইরকম ভাবে চেয়ে দেখো না পার্থ, লজ্জা লাগে। সময় হলে তোমরা দুজনে একদিন এসো আমাদের গ্রামে, তখন আরো গাঢ় ভাবে আমার ব্যাপারে জানতে পারবে।